নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। স্ত্রী কন্যাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার অপরাধে গ্রেপ্তার স্বামী। লাউদিয়ায় বাদ্যযন্ত্র, শতাধিক বছরের বংশানুক্রমিক পরম্পরা আঁকড়ে জাঙ্গিপাড়ার গণেশ রায়। এখন আসছি বিস্তারিত খবরে। কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে স্ত্রী ও 2 বছরের সন্তানকে ট্রেন থেকে ফেলে দিয়েছিল স্বামী। এই অপরাধে আজ স্বামী বিজয় রজককে গ্রেফতার করল পুলিশ। কন্যা সন্তান হওয়ার অপরাধে শ্বশুর বাড়িতে অশান্তি, এরপর স্ত্রী ও মেয়েকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগে আজ ভোর রাতে কামারকুণ্ডু রেল পুলিশ অভিযুক্ত স্বামী বিজয় রজককে গ্রেপ্তার করল। ধৃতকে এদিন চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, গত 6 এপ্রিল হাওড়া বর্ধমান কড লাইনে মির্জাপুর বাকিপুর স্টেশনের কাছে ডাউন চন্দনপুর লোকাল ট্রেন থেকে স্ত্রী ও মেয়েকে বিজয় রজক ফেলে দেয় বলে অভিযোগ। স্থানীয়রা তড়িঘড়ি ওই দুজনকে উদ্ধার করে প্রথমে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এরপর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত শনি রজকের বয়স 25 বছর এবং মেয়ে শনিহা রজক মাত্র 2 বছর। শনির বাপের বাড়ি বিহারের বৈশালী জেলা এলাকায়। গতকাল রাতে শনির ভাই রাजेश कुमार बिहार থেকে এসে অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে বিজয় রজককে গ্রেপ্তার করে পুলিশ। बहन के साथ हुआ कि जब यहाँ से जीआरपी पुलिस ने हमको फोन किए कि आपके बहन को एक्सीडेंट हो गया है, बहनों धकेल दिया है। फिर हम गए हॉस्पिटल में, बहन से पूछे और बोली कि हाँ, मेरा पति ने हमको बेटी सहित दोनों को धकेल दिया ट्रेन से जान मारने के से। इसके बाद उसको इलाज कराते हुए देर हो गया है, तो इसलिए आज आके थाना पे अपना फरियाद हम दे रहा हूँ। हाँ, कंप्लेन कर दिया। वो भी दहेज के डिमांड होने लगा। जब से पहले ठीक था, जब से बेटी हुआ इसके बाद दहेज मांगना शुरू कर दिया। बहुत उस पर अत्याचार, सास ससुर सब मिल के मेरे बहन के साथ। और इस बार तो जान मारने का पूरा प्लानिंग कर लिया था, जो अपनी भाग से बची है। चाहते हैं कि उनके साथ जो प्रताड़ित किया उसको सजा मिले, कि फिर कभी ऐसा हादसा ना हो। दोस्त का जो बहन है उसके साथ जो अत्याचार हुआ उसको सजा मिलना चाहिए। और क्या, बेटी होने के बाद और ज़्यादा अत्याचार हो गया कि बेटी को मारते, ये करते, वो करते। सरकार बोलती है कि बेटी पढ़ाओ, बेटी बचाओ, बेटी पढ़ाओ, और यहाँ इतना अत्याचार हो रहा है कि बेटी होने के बाद बेटी का ही आत्महत्या करने पर मजबूर कर दिया। ब्यूरो रिपोर्ट, হুগলি আজকে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আজ প্রয়াণ দিবস। তাই সারা বছরের জঞ্জাল কিছুটা হলেও দূর হলো চুচুড়া বন্দে মাতরম ভবনে। দেরি করে হলেও হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে অত্যন্ত অনাড়ম্বরভাবে সাহিত্য সম্রাটের মূর্তিতে পড়ল মালা। দেশমাতার পায়ে আত্মনিবেদনের মন্ত্রমালা কণ্ঠে নিয়ে শৃঙ্খল মোচনের শব্দমন্ত্রের আতুর ঘরে মৃত্যু দিনে স্রষ্টার নীরব কান্না। অবহেলায় হুগলির বন্দে মাতরম ভবন। বন্দে মাতরম জাতীয়তাবাদের ইতিহাসে সর্বাগ্রে উচ্চারিত এক শব্দমন্ত্র। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সপরিবারে 1877 খ্রিস্টাব্দ থেকে প্রায় 5 বছর কাটিয়েছিলেন হুগলি চুচুড়ায় অবস্থিত এই ভবনে। তার কর্মস্থলের আবাসনগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভবন এটি। গঙ্গাপাড়ের এই বাসভবনে বসবাসকালেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রজনী, রাজসিংহ, কৃষ্ণকান্তের উইল ও আনন্দমঠের মতো বহু উপন্যাস লিখেছিলেন। এ সময় বন্দে মাতরম রচনায় সুর সংযোগের সঙ্গীত উত্তরায়ণের কাজে বন্দে মাতরমের সঙ্গীত সৃষ্ট হয় এই ভবনেই। 123 বছর আগে 1894 খ্রিস্টাব্দের 8 এপ্রিল বেলা 3:25 পরলোক গমন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজ 123 বছর পরে তারই ভবনে মৃত্যুদিন পালিত হল একেবারেই অনাড়ম্বরে। হুগলি চুচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায় ও উপপুরপ্রধান অমিত রায় ছাড়া আর কোনো ব্যক্তিকেই চোখে পড়ল না। না, আমাদের এটা মালা দিয়া এতক্ষণ ব্যাপারটা দেরি হওয়াটা ব্যাপার না, কিন্তু আমাদের কর্মসূচির মধ্যেই ধরা আছে এবং আজকে অনেকগুলি সরকারি অনুষ্ঠান রয়েছে। বঙ্কিমচন্দ্র আমাদের হৃদয়ে, আমাদের মননে, আমাদের চিন্তায়, আমাদের ভাবনায়। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, তার যে মূল মন্ত্র বন্দে মাতরম, তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন এবং আমরা খুব গর্বিত হুগলি চুচুড়ার মানুষ হিসেবে যে এখানে এই যে বন্দে মাতরম ভবন, এখানে বসে তিনি সেটা রচনা করেছেন। হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করবার সময় তিনি এখানে থাকতেন, এটা তার বাসভবন ছিল। আজকের দিনটা আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। মামাটি মানুষের সরকারের কাছে বিশ্বকবিকে যেভাবে স্মরণ করা হয়, সাহিত্য সম্রাট বহু দূরে, কি বলবেন? না, বহু দূরে নয়, এটা একদমই ঠিক নয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যথেষ্ট
গুরুত্ব সহকারেই স্মরণ করা হয় এবং বন্দে মাতরমের এই যে সূতিকাগার এই ভবনকে আমরা মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারার মতো শ্রদ্ধা করি। মালা পরানোর আগে গঙ্গার জলেই পবিত্র হল মর্মর মূর্তি। করিবর্গায় বসবাসকারী পায়রার মহল জানান দেয় প্রাণের স্পন্দন। পরবর্তী প্রজন্ম তো দূরহস্ত, এই প্রজন্মেই হারিয়ে যাচ্ছেন বঙ্কিমচন্দ্র। অন্তত তার মৃত্যুদিনে বন্দে মাতরম ভবনে দাঁড়িয়ে এরকমই অনুভূতি চুঁচুড়ার সংস্কৃতি মনস্কা মানুষদের। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। বলাগড় ব্লকে অবৈধভাবে চলছে গঙ্গার চরকাটা। ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার ডাকে এক প্রতিবাদ সভায় বারবার এ কথাই উঠে এলো। অবৈধভাবে গঙ্গার চর কেটে মাটি বিক্রি করা হচ্ছে। বিজেপির যুব মোর্চার ডাকে এক প্রতিবাদ সভায় এই অভিযোগই বারবার উঠে এলো। আগামী পঞ্চায়েত ভোটের আগে সংগঠনকে আরও মজবুত করতে বলাগড়ের গোপালপুর গ্রামে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার ডাকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে বলাগড় ব্লকের বিস্তীর্ণ প্রান্তে অবৈধভাবে চর কাটা নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা। এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলা যুব মোর্চার সভাপতি কিষাণজি রাও, জয়প্রকাশ মুখার্জি, জেলা কমিটির অন্যতম সদস্য প্রবীর দাস সহ অন্যান্যরা। মঞ্চে এই বলাগড় ব্লকের বিভিন্ন প্রান্তে যেভাবে বেআইনিভাবে মাটি ও চর কাটা চলছে তা নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা। গঙ্গার মাটি চল নমামি গঙ্গা উত্তাস্তের অধীনে কার অনুমতি নিয়েছে, কার অনুমতি নেই। ওরা অনুমতি নিয়ে বলেছে কিন্তু কারণ দেখাতে পারবে না। ওই মাটি বকলে তৃণমূল নেতাদের পক্ষে ঢুকছে। ওই মাটি কিনতে হয়নি, ওই মাটি ফ্রিতে দিচ্ছে গঙ্গা থেকে। আর সেই কমিশন ঢুকছে তৃণমূল নেতাদের পক্ষে। কারণ ওদের একমাত্র উদ্দেশ্য যে অর্থ। পাশাপাশি এদিন এই মঞ্চে সিপিএম ও তৃণমূল ছেড়ে বেশ কিছু কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে প্রতিক্রিয়া শুনিয়েছেন দলের জেলা যুব মোর্চার সভাপতি কিষাণজি রাও। দেখুন, আমরা সারা দেশে ডেভেলপমেন্টে রাজনীতি করছি। বিজেপি যেখানে যেখানে আসছে, যে রাজ্যে বিজেপি আছে সেখানে উন্নয়ন হয়ে যাচ্ছে। আর আমরা দীর্ঘদিন বাংলাকে দেখে আসছি। বাংলাতে 34 বছর সিপিএম বাংলাকে নষ্ট করে দিয়েছে। আমরা দিদিমণির মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিশ্বাস করেছিলাম, করার পর বাংলা মানুষ ওনার হাতে তুলে দেয়। কিন্তু তারপরেও আমরা দেখছি আজকে এখানে পরস্পর কেলেঙ্কারি হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের টাকা কার কাছে আছে? তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের সাংসদ, তৃণমূলের নেতাদের কাছে আছে। তাই বাংলা মানুষ এখন একটাই বিকল্প ভেবেছে, সে বিকল্প হচ্ছে বিজেপি। আর আমরা গ্রামে গ্রামে যাচ্ছি। আজকে আমরা এই গোপালপুর গ্রামে এসেছি। এই গোপালপুর গ্রামে আমাদের প্রায় 70 থেকে 80টা যুবক আজকে বিজেপিতে যোগ দেবে। তারা নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখে আজকে বিজেপির হাত পতাকা ধরছে। পার্থ বোসের রিপোর্ট, হুগলি আজকে। সরস্বতী বীণা থেকে রুদ্রবীণা, তানপুরা থেকে সেতার, একতারা থেকে দোতারা, সব কিছুই সৃষ্টি হয়েছে সামান্য লাউ দিয়ে। জাঙ্গিপাড়ার অত্যন্ত পশপুর গ্রামে বংশ পরম্পরায় এই সৃষ্টিকে আজও ধরে রেখেছেন গণেশচন্দ্র রায়। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। সাধের লাউ বানাইল মোড়ে বৈরাগী। ভারতীয় সঙ্গীত জগতের বাদ্যযন্ত্রের মূল স্তম্ভ হল পুরাণেও লাউ দিয়ে ব্যবহৃত বাদ্যযন্ত্রের উল্লেখ আছে। সরস্বতী দেবীর হাতে সরস্বতী বীণা, শিবের হাতে রুদ্রবীণা ও নারদের হাতে বিচিত্র বীণা দেখতে পাওয়া যায়। এগুলি সবই কিন্তু বিভিন্ন আকারের লাউ দিয়ে তৈরি। বর্তমানের ইলেকট্রনিক্স বাদ্যযন্ত্রের যুগে 100 বছর ধরে বংশ পরম্পরায় লাউ দিয়ে বাদ্যযন্ত্র তৈরি করে চলেছেন এমনই এক ব্যক্তি হলেন গণেশচন্দ্র রায়। হুগলি জেলার প্রত্যন্ত এক গ্রাম পশপুর, জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত এই গ্রামটি হাওড়া ও হুগলি জেলার সীমারেখায় অবস্থিত। 1349 বঙ্গাব্দে পশপুরেই গণেশবাবু জন্মগ্রহণ করেন।
বাবা জয়কৃষ্ণ রায় ছিলেন পেশায় কৃষক। জয়কৃষ্ণ রায়বাবুর কাছ থেকেই কলকাতার নামকরা বাদ্যযন্ত্রের দোকানের মালিকরা তখন তানপুরা তৈরির জন্য লাউ নিতেন। সেসব লাউয়ের আকার ছিল বিশাল। পরবর্তীকালে চাহিদা বাড়ে সেতারের। গণেশবাবু আর্থিক অনটনে অষ্টম শ্রেণী পাশ করে কলকাতায় দেশলাই কারখানায় চাকরি করতেন। শিল্পী মনের মানুষ, তাই মন বসত না কাজে। দমদমের হরেক কেষ্ট সেট লেনে বাদ্যযন্ত্রের দোকানে কেশব দাসের কাছে কাজ শিখতে শুরু করেন তিনি। পরবর্তীকালে দোকান মালিকের মায়ের সহযোগিতায় সাউথ সিটিতে একটি দোকান করেন, কিন্তু 70-এর দশকে নকশাল আন্দোলনের সময় দোকান বন্ধ করতে বাধ্য হন তিনি। এরপর পশপুরের নিজের গ্রামে এসে লাউ থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি করা শুরু। কালক্রমে কর্মসংস্থানও হয় আশপাশের বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষের। সে সময় সেতার তৈরির উপযুক্ত লাউ এখানে পাওয়া যেত না। মহারাষ্ট্রের পাণ্ডলপুরে সেতার তৈরির উপযুক্ত লাউ পাওয়া যেত। মহারাষ্ট্র থেকে লাউয়ের বীজ এনে এখানে লাউয়ের বীজের সাথে মিশ্রণ ঘটিয়ে তৈরি করলেন সেতার তৈরির উপযুক্ত লাউ। আমাদের হচ্ছে এটা বংশাবলী চাষ ছিল এইটা, তখন বীজটা ঠিক আমাদের ইন্ডিয়ান যে আমাদের বাংলার বীজ, এই ধারের বাংলার বীজ দিয়ে আমরা করতাম। তখন দেখা যেত লাউগুলো বড় হয়ে যেত এবং বেশেপ হতো। তার মধ্যে ঠিক সমান এই যে গোল নিটোল, যেটা নিটোলটা হতো না, তাই একে আমরা সংস্কার করেছি, বুঝেছেন, কসপিট করেছি। এই ভারতবর্ষে দু জায়গায় হয়। আগে হতো মিরাজ বলে একটা জায়গা আছে, মহারাষ্ট্রের মিরাজ, পাণ্ডলপুর, ওইখান থেকে আমরা লাউ আসতো, দিল্লি টিল্লি আসতো, ওখান থেকে আমরা, আমি আজ থেকে 60 বছর আগে কথা বলছি, নিয়ে এসে বীজ কিছু নিয়ে এসে এর সঙ্গে সংমিশ্রণ করে কাশ্মীর করেছি, করে এইটাকে নিটোল করেছি, বুঝতে পেরেছেন। ঠিক মানে বাজনার উপযোগী হয়েছে এখন। আজ থেকে প্রায় 60 বছর আগে এইটা আমাদের দেশীয় লাউয়ের সঙ্গে সংবিট করে এটা করা হয়েছে। লাউয়ের ভিতরের অংশ ফেলে দিয়ে জলে ভিজিয়ে রাখতে হয় কয়েকদিন। তারপর ভিতরের সমস্ত অংশ ভালো করে পরিষ্কার করে রোদে রাখতে হয় কয়েকদিন। লাউয়ের আকার অনুযায়ী তৈরি হয় বিভিন্ন বাদ্যযন্ত্র, যেমন তানপুরা, সেতার, একতারা, বিন, সুরবাহার। শুকনো হওয়া লাউয়ের খোলার সঙ্গে দণ্ড ও তার লাগিয়ে তৈরি হয় বাদ্যযন্ত্রগুলো। একসময় বছরে 6 থেকে 7 হাজার লাউয়ের খোল রপ্তানি হতো পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু এখন চাহিদা কমে যাওয়ায় তা হাজারে ঠেকেছে। তবে ধীরে ধীরে বিলুপ্ত হতে বসেছে এই ধরনের বাদ্যযন্ত্র। গণেশবাবুর মতে আমাদের তৈরি বিশেষ আকারের লাউ দিয়ে তৈরি বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র কলকাতার নামকরা বাদ্যযন্ত্রের দোকান যেমন হেমেন সেন, কিশোরী নস্কর, হীরেন রায়, ধর্মতলার ডেকর কিং দেশ বিদেশে লাউ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র রপ্তানি করে পুরস্কার পেয়েছে, যথেষ্ট সুনামও অর্জন করেছে। বিনা, রুদ্রবীণা, সেতার ইত্যাদি তৈরি করতে পারি। আর এই বিজনেস করতে করতে মানে হীরেন রায়, হেমেন সেন ইত্যাদি সব জায়গায়, রাধাকিষণ শর্মা, তারপরে কিশোরী নস্কর ভবানীপুরের, আচ্ছা ঢাকুরিয়ার হচ্ছে হীরেন রায়, হেমেন সেন হচ্ছে দেশপ্রিয় পার্কের কাছে, এইরকম অগাধ মানে মঙ্গল শর্মা, দিলীপ শর্মা, এরকম করে সারা ভারতবর্ষে টুকটাক করে ব্যবসা করতাম, নিয়ে যেয়ে বিক্রি দিতাম। কৃষক, আমি চাষে প্রোডাকশান করে নিয়ে যেতাম, নিয়ে দিতাম। হ্যাঁ, দিতে দিতে তারপরে আমি একটা দোকানে গিয়ে বলি আমায় কাজ শেখাবেন। আস্তে আস্তে তার কাছে কাজ শিখে আমি নিজে দমদমেতে হরেকেষ্ট শেড লেনেতে একটা দোকান করেছিলাম। হরেকেষ্ট শেড লেনে একটা দোকান করে একটা কারিগর রেখে আমি তৈরি করতাম। তৈরি করে এর বডিও মানে সাপ্লাই দিতাম। আমি বডি তৈরি করতে পারি, কাঠ দিয়ে সঙ্গে যুক্ত করে বডি তৈরি করতে পারি, করে ওগুলো সাপ্লাই করতাম। গণেশবাবুর ছেলের মতে এত কিছুর পরও আমার বাবা শিল্পী হিসাবে কোনো স্বীকৃতি পায়নি। আমাদের দুর্ভাগ্য, লুপ্তপ্রায় শিল্পে পরিণত হতে চলেছে লাউয়ের তৈরি বাদ্যযন্ত্র। তারপরে আগে আমার বাবা টাবা করতেন, ওনারা আগে কি করতেন, মাচা করতেন, এরকম খুঁটি কেটে মাচা করে প্যাকাটি তার দিয়ে টেনে দিয়ে প্যাকাটি দিয়ে মাচা করা হতো। তাতে কস্টলি হয়ে যাচ্ছে, এখন সেরকম পড়তা হচ্ছে না, লেবার কস্ট পড়ে যাচ্ছে বেশি, খরচা বেড়ে যাওয়ার জন্য আমরা কি করছি, এমনি মাটি দিয়েই করে দিচ্ছি, মাটি দিয়েই ফেলে চাষ করছি, আর মাচা করছি না। হ্যাঁ, মাচার ভিতরে, হ্যাঁ, এবং মাচা না করলেও লাউগুলোর নিচে এই টালি কাজের উপযুক্ত হয়, যাতে প্যাকাটা না হয় করে দেওয়া হচ্ছে। এই চাষ করতে গিয়ে আমাদের প্রবলেম হচ্ছে এখন যে গাছটা যখন ডগ ছাড়ছে, লাউটা ঠিক পড়ার মুখে বড় বড় লাউ ধরেছে, সেই অবস্থায় একটা আপনার সজনে আটার মতো লাল আঠা বেরিয়ে মানে গাছটা ডগ থেকে শুকোতে মারা যাচ্ছে। এবং ওইটার জন্য আমরা অনেকবার আমরা বিডিও অফিস থেকে আমরা মাটি পরীক্ষার জন্য লোক এসেছিল, দিয়েছি, এবং ওনারা যে ওষুধ সাজেস্ট করেছেন মানে দিয়েছেন
তা দিয়ে আমাদের আরও বেশি দেখছি আরও গাছ মরে যাচ্ছে, হচ্ছে না। আমরা নিজেরা মাথা খাটিয়ে আমরা নিজেরা প্র্যাকটিক্যালি চাষ করি, তো আমরা মানে অভিজ্ঞতা দিয়ে আমরা অনেক রকম করেছি, কি বলবো, হ্যাঁ নানা রকম চেষ্টা করেছি যে গাছটা বাঁচাবার জন্য। ব্যাকটেরিয়ানাশক বলে একটা ওষুধ আছে, ব্যাকটেরিয়ামাইসিন এরম দিয়ে এন্ডোফিল দিয়ে আমরা চেষ্টা করছি গাছটা বাঁচাবার জন্যে। অনেকটাই রাতে কাজ হচ্ছে, কিন্তু ব্যাপক কাজ হচ্ছে না, অনেক গাছ মরে যাচ্ছে। আমরা এখন চাইছি যদি সরকার এই আমাদের কোনো যে কোনোভাবে মাটিটা টেস্ট করে এমন একটা ওষুধ নির্বাচন করুন যাতে আমাদের গাছটা না মারা যায়, সেরকম ব্যবস্থা, সেরকম যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন। এবং আমরা সরকারিভাবে আমরা তো কোনো অনুদান পাই না, আমার বাবা বললেন কোনো রকমই কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই না। গণেশবাবুর মতে শেষ বয়সে আমার একটাই আবেদন, শিল্পী হিসাবে যদি কোনো স্বীকৃতি পাই তাহলে সারা জীবনের সাধনা সফল হবে, উৎসাহ পাবে আগামী প্রজন্ম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সোসাইটি অফ ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অ্যান্ড পিসের পক্ষ থেকে আজ এক বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়ে গেল নলডাঙ্গায়। উদ্দেশ্য রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসেবামূলক কর্মসূচি গ্রহণ করা। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই সমস্ত কর্মসূচির আয়োজন করেছে ব্যান্ডেলের সোসাইটি অফ ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অ্যান্ড পিস। এবারে এই সংগঠনের পক্ষ থেকেই ব্যান্ডেল নলডাঙ্গা এলাকায় বিনা ব্যয়ে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। সকালে স্বামী বিবেকানন্দর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে এই শিবিরের শুভ সূচনা হয়। উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, স্থানীয় পঞ্চায়েতের উপপুরপ্রধান তুষারকান্তি সমাদ্দার, হুগলি চুঁচুড়া পুরসভার কাউন্সিলর মৌসুমী সাহা সহ অন্যান্যরা। এদিন এখানে চক্ষু, ইসিজি সহ প্রয়োজনীয় চশমা প্রদানেরও ব্যবস্থা ছিল। নলডাঙ্গা এলাকার বহু মানুষ এই স্বাস্থ্য শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষা করান। সমগ্র কর্মসূচি নিয়ে সংগঠনের জেলা সম্পাদক সুবেদার সিং জানান, আজকের কর্মসূচি হচ্ছে সোসাইটি অফ ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অ্যান্ড পিসের পক্ষ দিয়ে এটা 10তম আমাদের মেডিকেল অ্যান্ড ওয়েলনেস চেক আপ ক্যাম্প। ঠিক আছে, আমরা বিভিন্ন জায়গায় করে থাকি। আমাদের যে অর্গানাইজেশন হচ্ছে তার মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে যারা খুব গরিব লোক, বিলো পভার্টি লাইন, তাদের কাছে আমরা যাই, তাদের কাজটাই আমরা করি। তো সেইভাবে আমাদের নৌখানা আমরা যেটা করেছি মেডিকেল ক্যাম্প, সেটা সুন্দরবনে করেছি, বিভিন্ন রিমোট এরিয়ায় করেছি। আজকে আমরা কিন্তু আরবান বেল্টে করছি, করছি এই নিয়ে, যেহেতু আমরা ফিল করতে পেরেছি যে অনেকের কিন্তু এটা দরকার আছে। তো এখানে আমাদের হচ্ছে ইসিজি হচ্ছে, র্যান্ডাম ব্লাড সুগার হচ্ছে, ব্লাড প্রেশার হচ্ছে, আমি বলছি আই টেস্টটা হচ্ছে। তারপরে তাদের দেখব যাদের ছানি হয়ে গেছে, ক্যাট্যাক হয়েছে, তাদের জন্য আমরা একটা কম্প্রিহেন্সিভ লিস্ট করছি। আমরা তাদেরকে নিয়ে ক্যালকাটায় আমরা একটা অপারেশনের কিন্তু আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করবো। ঠিক আছে, করতে চাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া কনকশালী নন্দীপাড়ার শ্রী শ্রী শীতলা মাতার পূজা অনুষ্ঠিত হলো মহা সমারোহে। চুঁচুড়া কনকশালী নন্দীপাড়ার শ্রী শ্রী শীতলা মাতার পুজো এবছর 85তম বর্ষে পদার্পণ করল। পুজো উপলক্ষে টানা প্রায় সপ্তাহখানেক ব্যাপী এখানে সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আজ শনিবার মায়ের বাৎসরিক পুজো পাঠ অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে সকাল থেকেই শয়ে শয়ে সাধারণ মানুষ ভিড় জমান মন্দির প্রাঙ্গণে। পুজোর ডালি হাতে উপস্থিত হন এলাকার মহিলারাও। প্রত্যেকবারই এই পুজোকে কেন্দ্র করে দুর্গাপুজোর মতো আনন্দে মাতে গোটা নন্দীপাড়াবাসী। আগামীকাল কয়েক হাজার মানুষকে মায়ের ভোগ বিতরণ করা হবে, যার প্রস্তুতি চলছে আজ থেকেই। 85 বর্ষের এই সন্তোষী মাতার পুজো প্রসঙ্গে সংগঠনের পক্ষে হারাধন সাঁতরা জানান, পুজোর বৃত্তান্ত বলতে গেলে এই পুজোটা কনকশালী নন্দীপাড়ার সার্বজনীন শ্রী শ্রী শীতলা পুজো, এটা আমাদের 85তম বর্ষ। আর আজকে আমাদের হচ্ছে মেন পুজো, কিন্তু উদ্বোধন হয়েছে আমাদের 5 তারিখে বাউল গানের মাধ্যমে। 6 তারিখে আমাদের ডিওরনের কালচারাল প্রোগ্রাম ছিল। 7 তারিখে কলকাতার একটা টিমের দ্বারা আমাদের পরিচালিত হয়েছে একটা নৃত্য অনুষ্ঠান। এবং আজকে মেন পুজো, আগামীকাল আমাদের 3 থেকে 4,000 লোকের মূর্তিভোজ করা হয় এবং সেখানে এখানে বসে খাওয়া দাওয়া করানো হয়। এবং রাত্রে আমাদের থাকলে কলকাতার তারামা অপারেটার প্রতি সাধক বামাখাপা যাত্রা অনুষ্ঠান। এবং এটা উদ্বোধন, আমাদের পুজো উদ্বোধন করেছে হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মাননীয় শ্রী গৌরীকান্ত মুখার্জি। উপস্থিত ছিলেন আমাদের রুদ্রসেন বাগচি এবং প্রসাদ মুখার্জি, 27 নম্বর ওয়ার্ডের কমিশনার শ্যামাপ্রসাদ মুখার্জি উপস্থিত ছিলেন এবং পাড়া প্রতি
প্রতিবেশী এবং বিভিন্ন দর্শকের মাধ্যমে প্রদীপ উজ্জ্বলন করে আমাদের অনুষ্ঠানটা 5 তারিখে শুরুপাত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি রায়বাজার মুখার্জি বাড়ির অন্নপূর্ণা সমাপ্ত হলো। হুগলির রায়বাজারে মুখার্জি বাড়ির অন্নপূর্ণা পুজো 7 দিন পর বিসর্জন হলো শুক্রবার একাদশীর দিন। এই উপলক্ষে ঠাকুর নিয়ে বিরাট শোভাযাত্রা বের হয়। আতশবাজি, ব্যান্ড, লাইট সহযোগে শোভাযাত্রায় বহু মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি রায়বাজার থেকে বেরিয়ে ভাদিমোড় চকবাজার হুগলিঘাট হয়ে মল্লিক ঘাটে এসে সমাপ্ত হয়। সেখানেই মায়ের বিসর্জন হয়। আবার এসো মা, আসছে বছর আবার হবে। এবারের পুজো প্রসঙ্গে গৃহকর্তা জয়দীপ মুখার্জি জানান, এই ভারাক্রান্ত মন নিয়ে আগামী বছরের অপেক্ষা, যে আগামী বছরে আবার 7 দিনের পুজো হবে। এটা তো আমাদের একটা পুরাণের নিয়ম যে ঠাকুরকে যেমন আহ্বান করা হয়, ঠাকুরকে আবার বিসর্জনও করতে হয়। তো আজকে মহাদশমীর পরে একাদশী থেকে আমাদের পরিবারের ঠাকুর আজকে পুজো হচ্ছে। তো আমরা এখানকার সমবেত সবাই মিলে আমরা ঠাকুরকে আজকে মা গঙ্গাতে তাকে বিসর্জন করব এবং আগামী দিনের অপেক্ষায় আবার সামনের বছর পুজো 25শে মার্চ পুজো করেছে, তার জন্য আমরা আবার অপেক্ষা করব। সবাইকে বিজয়া দশমীর বসন্ত পুজোর বিজয়া দশমীর সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসি আবহাওয়ার খবরে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 87%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। স্ত্রী কন্যাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার অপরাধে গ্রেপ্তার স্বামী। লাউদিয়াই বাদ্যযন্ত্র, শতাধিক বছরের বংশানুক্রমিক পরম্পরা আঁকড়ে জাঙ্গিপাড়ার গণেশ রায়। আজকের মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন এএমবিসিতে দেখুন হুগলি আজকে। নমস্কার।